আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ নির্বাচন, যেখানে উত্তেজনা ক্রমশই বাড়ছে। প্রশাসনিক রদবদল, রাস্তায় সংঘর্ষ আর আইনি তদন্ত সবকিছু মিলেমিশে একটা বেশ জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, যা এই নির্বাচনকে এক অন্য মাত্রা দিচ্ছে। তো ব্যাপারটা যখন একটা আইনি লড়াইয়ে গিয়ে দাঁড়ায়, তখন ঠিক কি হয়? এর উত্তরটা বুঝতে গেলে আসুন একদম গোড়া থেকে দেখি। মানে এই নির্বাচনের জন্য ঠিক কী ধরনের সরকারি কাঠামো তৈরি করা হয়েছে, চলুন সেটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, সবার আগে নজর দেওয়া যাক নির্বাচন কমিশনের নতুন কিছু পদক্ষেপের দিকে। দেখুন, একদিকে যেমন ভোটারদের সুবিধার জন্য বড়সড় পরিকাঠামোগত বদল আনা হচ্ছে, ঠিক তেমনই কিন্তু বেশ কিছু কড়া আচরণবিধিও জারি করা হয়েছে। আর এগুলো কিন্তু নির্বাচনের গতি প্রকৃতি ঠিক করে দেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই সংখ্যাটা দেখুন, ৪,৬৬০। এটা কি? এটা হলো অতিরিক্ত ভোট কেন্দ্রের সংখ্যা। মানে যেসব এলাকায় ভোটার সংখ্যা ১২০০-র বেশি, সেখানেই এই বাড়তি বুথগুলো তৈরি করা হচ্ছে। এর আসল উদ্দেশ্যটা হলো ভিড় কমানো, যাতে ভোট প্রক্রিয়াটা আরও সহজে মেটে। আর এর ফলে গোটা রাজ্য জুড়ে মোট ভোটকেন্দ্রের সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে ৮৫,৩৭৯-তে। ভাবা যায়, এই সংখ্যাটা থেকেই কিন্তু আন্দাজ করা যায় যে এবারে নির্বাচন আয়োজনের প্রশাসনিক উদ্যোগটা ঠিক কত বড় মাপের। শুধু তাই নয়, কমিশন কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে আগে থেকে অনুমতি না নিয়ে কোনো রকম মিছিল, মিটিং বা সমাবেশ করা যাবে না। আর যদি কেউ এই নিয়ম ভাঙে, তাহলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। কিন্তু নিয়ম তো থাকলো খাতায় কলমে, বাস্তবে কি হচ্ছে? চলুন এবার দেখি মাঠের ছবিটা ঠিক কি বলছে, কারণ সেখানেই কিন্তু এই নিয়মগুলো নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, আর তা থেকে হচ্ছে সরাসরি সংঘর্ষ। এর একটা খুব বড় উদাহরণ হলো ভবানীপুরের ঘটনাটা। একটা সাধারণ রাজনৈতিক সমাবেশ থেকে শুরু হয়ে ব্যাপারটা খুব তাড়াতাড়ি পুলিশের তদন্তের বিষয় হয়ে দাঁড়ালো। আর শেষমেশ একাধিক সরকারি অভিযোগ দায়ের হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে গেল। আবার দেখুন আরেকটা ঘটনা, একেবারে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের বাইরে বিক্ষোভ। আর সেখান থেকেই নির্বাচনী কর্মকর্তা আর একটা রাজনৈতিক দলের মধ্যে সরাসরি একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়ে গেল, যা কিন্তু প্রশাসনিক নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। পরিস্থিতিটা এতটাই উত্তপ্ত ছিল যে সিইওর অফিস থেকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করা হয়। সেখানে বিক্ষোভকারীদের সরাসরি দুষ্কৃতী বলে নিন্দা করা হলো। ভাবুন একবার। আর এর উত্তরে বিক্ষোভের এক নেতা যা বললেন তা আরও অবাক করার মতো। তার সাফ কথা, কমিশন কি টুইট করল তাতে কিছু যায় আসে না, আমরা তো মানুষের পাশেই থাকব। আর এখন এই নেতার বিরুদ্ধেই কিন্তু জামিন অযোগ্য ধারায় পুলিশের নোটিশ জারি হয়েছে। তো একদিকে যখন রাস্তায় এই সব ঝামেলা চলছে, তখন কিন্তু আর একটা লড়াইও চলছে, সেটা হলো আইনি লড়াই। আর এবার কেন্দ্রীয় এজেন্সির আতসকাচের নিচে চলে এসেছেন বেশ কিছু হাই প্রোফাইল প্রার্থী। হ্যাঁ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি তৃণমূলের ৩ জন বেশ পরিচিত প্রার্থীকে ডেকে পাঠিয়েছে। কারা তারা? দেবাশিস কুমার, সুজিত বসু আর রথিন ঘোষ। তাদের সবাইকে দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করার মতো, এই যে অভিযোগগুলো, এগুলো কিন্তু নতুন কিছু নয়। একটা হলো জাল জমির নথি নিয়ে আর্থিক প্রতারণার মামলা, আর অন্যগুলো হলো পৌরসভা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত। এই পুরনো কেসগুলোই এখন নির্বাচনের ঠিক আগে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে আর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আর যা হওয়ার তাই হচ্ছে। এই আইনি পদক্ষেপগুলোকে ঘিরে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়ে গেছে জোরদার কথার লড়াই। মানে একে অপরের দিকে দোষারোপের পালা। বিজেপি কি বলছে? তারা বলছে এই যে এত দুর্নীতি, এত অশান্তি, এর পেছনে রয়েছে শাসক দলের দুর্নীতির সংস্কৃতি। আর উল্টো দিকে তৃণমূলের পাল্টা জবাব হলো এটা আসলে বিজেপির একটা চাল। নির্বাচনের আগে তাদের প্রার্থীদের প্রচার নষ্ট করার জন্যই ইচ্ছে করে এসব করা হচ্ছে। তাহলে এই পুরো ছবিটা থেকে কি বোঝা যাচ্ছে? এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনটা কিন্তু একটা ফ্রন্টে হচ্ছে না, লড়াইটা চলছে একসাথে অনেকগুলো দিকে। দেখুন, একদিকে আছে প্রশাসনিক লড়াই, যেখানে নতুন সব নিয়মকানুন আসছে। আরেকদিকে রাজপথে চলছে বিক্ষোভ, সংঘর্ষ। আর তৃতীয় ফ্রন্টটা হল আইনি লড়াই, যেখানে কেন্দ্রীয় এজেন্সি হেভিওয়েট প্রার্থীদের তদন্ত করছে। সুতরাং যখন নিয়মকানুন, রাজনৈতিক মিছিল আর আইনি তদন্ত এই সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়, তখন প্রশ্নটা এটাই ওঠে যে নির্বাচনের ফলাফলটা আসলে কিসের ভিত্তিতে নির্ধারিত হবে। এই চাপানুতোর পুরো পরিস্থিতিটাকেই কিন্তু ভীষণভাবে অনিশ্চিত আর পরিবর্তনশীল করে তুলেছে।